এইচএসসি 2025 পরীক্ষা আগামী 26 জুন। তোমাদের পরীক্ষা ব্যবস্থা কেমন হবে? পরীক্ষা ব্যবস্থা বলতে আমি টোটাল 4টা পয়েন্ট বলছি। এক হচ্ছে প্রশ্নপত্র, 2 পরীক্ষার কেন্দ্র বা পরীক্ষার পরিবেশ, 3 হচ্ছে তোমাদের খাতার যে কার্যক্রম বা রেজাল্ট তৈরির কার্যক্রম, 3 তোমাদের ওভারঅল রেজাল্ট। এই 4টা পয়েন্ট আমরা আলোচনা করব কেমন হইতে পারে। যেহেতু নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমরা ফার্স্ট এইচএসসি ব্যাচ যারা কিনা পরীক্ষাটা দিচ্ছ, এর আগের বছরে কিন্তু গত বছর পরীক্ষা হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার এসে ওইটাকে পুরো অটোপাস দিয়ে দিচ্ছে। যে কয়টা এক্সাম ওই আওয়ামী লীগ সরকার নিয়েছিল ওইগুলো হয়েছে, বাকিগুলো সব অটোপাস, ওদেরকে এসএসসির মাধ্যমে মূল্যায়ন করেছে। কিন্তু তোমরা ফার্স্ট ব্যাচ হতে যাচ্ছ যারা কিনা এসএসসি পরীক্ষা দিচ্ছ। এর আগে তোমাদের ছোট ভাইরা এসএসসি পরীক্ষা দিয়েছে, যেটা ওদের এপ্রিলে শুরু হয়েছিল। বাই দ্য ওয়ে তোমাদের পরীক্ষাটা তারা পিছিয়ে নিয়েছে, হওয়ার কথা ছিল কিন্তু এই বছরের এপ্রিলে, কিন্তু সরকার পতনের আন্দোলন বা সমসাময়িক বিষয়গুলো কেন্দ্র করে পরীক্ষাটা জুনে নিয়েছে। এটা তোমাদের জন্য অবশ্যই একটা সুখবর ছিল। বাট এই বর্তমান সরকার এসএসসি পরীক্ষা যেভাবে নিয়েছে তারই কিন্তু একটা বলা যায় যে তোমরা রূপ তোমাদের পরীক্ষার সময় তোমরা দেখতে পারবা। কেননা তোমাদের সেম শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড তোমাদের ছোট ভাইদের পরীক্ষা নিয়েছে এসএসসি, এখন তোমরা এইচএসসি পরীক্ষাটা ওই একই আঙ্গিকে নিবে। প্রথমে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে প্রশ্নপত্র। মনোযোগ দিয়ে শুনবা, তুমি বাকি যে 3টা পয়েন্ট সেটাই এই প্রশ্নপত্রের উপর ডিপেন্ড করে। প্রশ্ন ইজি হইলে পরীক্ষা কেন্দ্র ইজি হবে, খাতা দেখা ইজি হবে, রেজাল্ট অনেক ভালো হবে। বাট প্রশ্ন খারাপ হইলে বাকি 3টাই কিন্তু মানে অনেক বড় একটা ক্যালকুলেশন তৈরি হয়। এইচএসসি প্রশ্ন নিয়ে আমাদের অনেকে আগে থেকে একটা কথা ছিল যে অভিন্ন প্রশ্ন তৈরি করতে হবে, কিন্তু তা আর হচ্ছে না। সবগুলো বোর্ড আলাদা আলাদা প্রশ্নের পরীক্ষা হবে। কোনো বোর্ডের প্রশ্ন কঠিন হচ্ছে, কোনো বোর্ডের প্রশ্ন সহজ, এরকম একটা প্রবলেম তোমরা ফেস করবা। তো তোমাকে কিন্তু পরিপূর্ণভাবে প্রিপেয়ার থাকতে হবে। তোমার সাথে যে কোনো কিছু হইতে পারে। হয় তুমি খুব ইজি প্রশ্ন এক্সাম দিয়ে দেখবা যে এমসিকিউ 30টা 25টা হয়ে যাচ্ছে, আবার দেখতে পাচ্ছ যে কোনো জায়গায় একটা পাস মার্ক নিয়ে টানাটানি এমসিকিউ ওগুলো যেগুলো পরীক্ষা আছে যেগুলো দেখোই নাই। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো। চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই 3টা বই, বাংলা এ প্লাস, ইংরেজিতে এ প্লাস, আইসিটি ম্যাজিক। 3টা বই দারুণ। বাংলা এ প্লাস বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে, এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা। ইংরেজিতে এ প্লাস, ইংরেজির যে প্লাস, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা। তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক, এমসিকিউ, বিগত সালের প্রশ্ন, সিকিউগুলো টপিক ভিত্তিক অনেক সুন্দর করে লেখা আছে। তো তোমরা এই 3টা বই কিনতে পারবে night24.com থেকে। আর নিচে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি, সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা অর্ডার করতে পারবা। এই পয়েন্টে 2টা বিষয় বলবো প্রশ্ন নিয়ে। এক হচ্ছে প্রশ্নে কিন্তু তোমাদের এসএসসি প্রশ্ন আমরা দেখেছি টেস্ট পেপার থেকে তারা বড় একটা পার্ট তোমাদেরকে দিয়েছে। তোমাদের ক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই যারা টেস্ট পেপার কেন নেয়, দয়া করে টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো বিভিন্ন কলেজে, বিশেষ করে ঢাকা বা বিভিন্ন বিভাগীয় পর্যায়ে প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করতে পারো, যেটা তোমাকে হেল্প করতে পারে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। অনেক নতুন নতুন কোশ্চেন তোমার সম্মুখীন হইতে পারো তুমি। তার সাথে তোমাদের যদি বলি ওভারঅল কোশ্চেন কেমন হবে, দেখো গ্রুপ সাবজেক্টগুলো একটু টাফ হয়, ফার্স্ট পেপার টাফ হয়, সেকেন্ড পেপার ভালো হয়, এরকম একটা ব্যাপার হইতে পারে। বা ফার্স্ট পেপার ভালো হচ্ছে, সহজ হচ্ছে, সেকেন্ড পেপার টাফ করছে, হইতে পারে। বাট বাংলা ইংরেজি আইসিটি এই সাবজেক্টগুলো খুব বেশি টাফ হবে না, 2-1টা বোর্ড বাই চান্স হইতেও পারে। বাট ওভারঅল যদি প্রশ্ন নিয়ে কথা বলি, আমরা এসএসসির ক্ষেত্রে খুব বেশি পার্থক্য দেখি নাই ওই আওয়ামী লীগ সরকারের আমলের মতো করে। তবে হ্যাঁ, বঙ্গবন্ধু রিলেটেড বা ওই যে তোমার একটা যে এক ঘেমিতে ব্যাপার ছিল যে শুধুমাত্র মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সারাদিন শুধু জিগির করো, ওই প্রশ্ন কিন্তু ওইটা একটু কম ছিল। এমনকি তোমাদের বাংলা কিন্তু সিলেবাসও 52 দিনগুলো কিন্তু বাদ দিয়ে দিছে, যার কারণে তোমরা এই জায়গায় এটা এক্সপেক্ট করতে পারো যে কিছুটা পরিবর্তন হালকা আসবে। তবে সেটা তোমাদের ভালোর জন্য, তোমাদের খারাপের জন্য না, তোমাদেরকে মেধাবী বানানোর জন্য তারা যে প্রশ্নটা করে সেটা করবে। আর প্রশ্নের যে বললাম যে এবছর কিন্তু এসএসসি প্রশ্নে অনেক ভুল ছিল, যশোর বোর্ডে ইংরেজি প্রশ্নে ভুল ছিল, প্রত্যেকটা পরীক্ষা এমসিকিউতে 1-2টা ভুল আছেই, ঠিক আছে। এমসিকিউ মিনিমাম যদি বলি সবগুলো সাবজেক্ট মিলে মিনিমাম 10 থেকে 15টা ভুল প্রশ্ন এসেছে, মানে প্রশ্নই ভুল, অ্যান্সার নাই, বা অ্যান্সার থাকলে একাধিক অ্যান্সার, এই টাইপের হয়েছে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা নাম্বার পাবে, বাট এরকম হইতে পারে। সো এটা নর্মাল একটা ব্যাপার, এটা হয় কিন্তু একটু বেশি হয়েছে এবছর আমার কাছে মনে হইলো। বাট প্রশ্ন অন অ্যাভারেজ হবে, প্রশ্নের একটা স্ট্যান্ডার্ড মান যেটা থাকে 20 থেকে 30% কঠিন, বাকি 30% সহজ, বাকি 30% আরেকটু সহজ হয়, এরকমভাবে একটা কোশ্চেন করবে। দেন আমরা কথা বলছিলাম পরীক্ষা কেন্দ্র সম্পর্কে। কেন্দ্রটা একটু বোঝো, কেন্দ্র পরিবেশ নিয়ে এসএসসি পরীক্ষার আগে অনেক গুজব ছড়ানো হয়েছে, সেনাবাহিনী গার্ড দিবে সামথিং, এটা ওটা। বাস্তবিক অর্থে সেনাবাহিনী গার্ড দিয়েছে কি কারণে সেটা একটু বোঝো। সেনাবাহিনী বর্তমানে ম্যাজিস্ট্রি ক্ষমতা আছে, যার কারণে সে যে কোনো জায়গায় যাইতে পারে। এখন যদি কোনো পরীক্ষা কেন্দ্রে খুব ধরনের ঝামেলা হইতেছে, যেমন ধরো যে একটা পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করছে, ওই ভাঙচুর করা পরীক্ষা কেন্দ্রে তো সেনাবাহিনী গেছে পড়ে, এবং এই কারণে এই যে সেনাবাহিনী গার্ড দিছে, সেক্ষেত্রে তোমরা আবার কনফিউজ হয়েও না। পরীক্ষা কেন্দ্রে অন অ্যাভারেজ যেভাবে পরীক্ষা কেন্দ্রের মূল দায়িত্ব থেকে একজন পুলিশ এবং শিক্ষকরা তারা থাকবে, আবার ঘটনা আসছে 144 দ্বারা জারি থাকবে। 144 দ্বারা জারি আজকে এই বছর পরীক্ষার জন্য না, সব পরীক্ষার সময়
পরীক্ষা কেন্দ্রের আশেপাশে টোটাল 200 মিটারের মধ্যে 144 ধারা জারি। আই মিন ওখানে কেউ ঢুকতে পারবে না, কেউ বেরোতে পারবে না, শুধু পরীক্ষার্থী এবং শিক্ষক ছাড়া। তো এটা নর্মাল নিয়ম, এটা আগে থেকেই ছিল, সেটাকে জাস্ট এবার একটু অন্যভাবে প্রকাশ করেছে। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ এমনি যদি বলো যে শিক্ষকরা কেমন বিহেভ করবে, দেখো এক বছরে তো শিক্ষকরা খুব চেঞ্জ হয় না, তবে প্রেশার বেড়েছে। আগে অনিয়ম করতে পারতো না, বা পারতো সরি, কিন্তু এবছর অনিয়ম করতে পারবে কিনা সেটা আসলে প্রশ্ন থেকে যায়। কারণ এসএসসি পরীক্ষা অলরেডি অনেক অনিয়ম আমরা দেখেছি। তা আমি যদি বলি যে না কোনো অনিয়ম হবে না, অন্তর্বর্তীকালীন সরকার নিট অ্যান্ড ক্লিন এক্সাম নিচ্ছে, তাহলে আমি বলবো এটা ভুল। কারণ এখানে সরকার তো চায় পরীক্ষা দিতে, কিন্তু শিক্ষকরা পরীক্ষা কেন্দ্র পরিবেশ অনেক নকল করছে, দেখাদেখি করছে, মোবাইল নিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এবছর প্রায় 450 স্টুডেন্ট, 483 জন স্টুডেন্টকে বহিষ্কার করছে এসএসসি পরীক্ষা, যেটা অনেক বেশি। ঠিক আছে, তো তোমাদের ক্ষেত্রে হয়তো দেখা যায় এই বিষয়গুলো তার অ্যাকশন নিবে। ঠিক আছে, একদম চুপচাপ তো দেখবে না। গত বছর একটা এসএসসি পরীক্ষা কেন্দ্রে তোমাদের সিনিয়র ভাই যারা 24-এ বেরোইছে, ওদের পরীক্ষা কেন্দ্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নকল সরবরাহ করতো। পরীক্ষা কিন্তু মোবাইলে নিয়ে যাওয়া যাবে না, সেখানে সব স্টুডেন্টরা মোবাইল নিয়ে যাইতো, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিছে, সেখানে অ্যান্সারগুলো দিয়ে দিত এবং টাকার বিনিময়ে কেন্দ্র চলতো। সেটা এই শরীয়তপুরে না সিরাজগঞ্জে, মেবি আমার মনে নেই, বাট এখানে একটা এলাকায়, মানে ওইখানে মূল যে তোমার এলাকা, সেখান থেকে ওই এলাকায় যাইতে সময় লাগে 2-3 ঘন্টা নদীপথে, যার কারণে কোনো ম্যাজিস্ট্রেট যায়ও না, নিজেদের মতো করে এক্সাম দিত। ওকে, আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা কথা বলি খাতা দেখা এবং ওভারঅল রেজাল্ট নিয়ে। খাতা দেখার ক্ষেত্রে প্রতি বছর টুকটাক অনিয়ম হয়, কিন্তু এবছর চেষ্টা করছে অনিয়মগুলো রুখে দিতে। অলরেডি এসএসসি পরীক্ষার খাতা দেখা হচ্ছে টিকটকে, মানে টিকটকাররা বা ছোট ছোট পোলাপানে খাতা দেখে সেগুলো টিকটকে ভিডিও করে অজস্র, তোমরা এসএসসি পরীক্ষার খাতা নিশ্চয়ই দেখেছো, টিকটকে গেলে পোলাপানে খাতা দেখছে, যেটা খুবই মানে বলা যায় যে কষ্ট লেগেছে। একটা পরীক্ষার্থী কত কষ্ট করে পড়ালেখা করে তার খাতাগুলো মূল্যায়ন করছে কে নাকি, এটা শিক্ষকদের কারণে, একমাত্র শিক্ষকদের। এখানে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড তো চেষ্টা করছে সঠিকভাবে মূল্যায়ন করার। সেই জায়গায় এই পয়েন্টে কি হবে না হবে এটা আমি আগে থেকে বলতে পারছি না। আর ওভারঅল রেজাল্ট যদি বলি, পরীক্ষা ব্যবস্থা এবং যদি প্রশ্ন ঠিকঠাক থাকে তোমরা রেজাল্টটা ভালোই করবা, ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় এই পরীক্ষা এবং প্রশ্ন ব্যবস্থা এবং পরীক্ষা ব্যবস্থার মধ্যে প্রবলেম হয়, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা খারাপ হতে পারে। এক্ষেত্রে সরকারের চিন্তাভাবনা, তোমাদের কিন্তু অলরেডি যারা বড় ভাই ছিল 24-এর ব্যাচ, ওদের কিন্তু রেজাল্ট এই অন্তর্বর্তীকালীন সরকার দিছে, সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু অনেক খারাপ ছিল। ওদের সাবজেক্ট ম্যাপিং হয়েছিল, সাবজেক্ট ম্যাপিং অনেক ভুল করছে, অনেক খারাপ রেজাল্ট ছিল। বাট আমরা চাই তোমরা সেই কুফা একটু মানে ব্রেক করো, তোমরা একটা ভালো কিছু নিয়ে আসো। এক্ষেত্রে তোমার যেটা দরকার করণীয় সেটা হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা কোনো বিকল্প নেই, বেশি বেশি করে প্ল্যানিং করো, করে কী পড়া দরকার সেগুলো শুরু করো, কী কী পড়ো নেই সেগুলো একটা নোট করে সেগুলো পড়া শুরু করো, একটা রুটিন তৈরি করো এবং চেষ্টা করো একটু। আমরা কিন্তু অলরেডি প্রায় তোমাদের গাইডলাইন ভিডিওগুলো পাবলিশ করছি, সামনে তোমাদের আরও 1 মাসে একটা গাইডলাইন ভিডিও আমাদের চলছে, সেটা তোমরা খুব দ্রুত পেয়ে যাবে। আমি বলবো পড়াশোনা কোনো বিকল্প নেই, এই জিনিসটার প্রতি ফোকাস রাখো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।